হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 19। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আজকে আমরা ক্লাস 10 এর বংশগতির যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটি জিন গঠিত রোগ। ঠিক আছে, তো দেখি। তো আজকে আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা এখানে কি আছে আজকে আমাদের কন্টেন্ট। আজকে আমাদের কন্টেন্ট আছে, ফার্স্টে আমরা পড়বো লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ কি করে লিঙ্গ নির্ধারণ হচ্ছে। আমরা জানি মাতার দেহে কি যে সেক্স ক্রোমোজোম সেটা কি এক্স এক্স, আর পিতার দেহে যে সেক্স ক্রোমোজোম সেটা কি এক্স ওয়াই। তো আজকে আমরা দেখবো যে কি করে লিঙ্গ নির্ধারণটা হচ্ছে, এই পদ্ধতি। এবং এছাড়া আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি সাধারণ জিন গঠিত রোগ। ওকে, তো এই জিনের যে বিভিন্ন রকম রোগ হয় সেটার সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আজকের সেশনটি শুরু করছি। দেখো ফার্স্টে কি আছে, ফার্স্টে আমি বললাম যেটা আমরা পড়বো সেটা কি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। কি বলছে দেখো, প্রাণীর প্রাথমিক দশায় অর্থাৎ ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণী পুরুষ হবে নাকি স্ত্রী হবে তা যে পদ্ধতিতে নির্ধারণ করা যায় তাকে আমরা কি বলবো, লিঙ্গ নির্ধারণ বা সেক্স, ইংলিশে আমরা কি বলবো, সেক্স ডিটারমিনেশন বলে। ওকে, অর্থাৎ যখন মানে ভ্রূণ দশায় থাকে তখন তো আমরা বুঝতে পারি না যে এটা পুরুষ হবে না স্ত্রী হবে, তাই তো। তো ওই সময় যে পদ্ধতিতে আমরা নির্ধারণ করি যে ওটা ছেলে না মেয়ে, তো এই যে পদ্ধতি সেটাকে আমরা কি বলবো, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। ঠিক আছে, কি বলছে দেখো এখানে, মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। ঠিক আছে, অর্থাৎ 46টি। এর মধ্যে 22 জোড়া কি অটোজোম বা দেহ ক্রোমোজোম এবং এক জোড়া কি বলছে সেক্স ক্রোমোজোম, তাই তো, সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। অটোজোম দেহের কেবলমাত্র দৈহিক চারিত্র্যের প্রকাশ ঘটায়, আর যৌন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। যৌন ক্রোমোজোম দুপ্রকার, এক্স আর ওয়াই। ঠিক আছে, তো এই যে আমাদের দেহে যে ক্রোমোজোমের সংখ্যা এটা অ্যাকচুয়ালি কয়টা, এটা আমাদের হচ্ছে 23 পেয়ার। মনে থাকবে, এটা হচ্ছে আমাদের 23 পেয়ার। তার মধ্যে এই 23 পেয়ারের মধ্যে আমাদের 22 পেয়ারটা আমাদের কি, 22 পেয়ার হচ্ছে আমাদের অটোজোম। ঠিক আছে, অটোজোম। ওকে, যেটা বললাম, এই অটোজোম কি করে, অটোজোম হচ্ছে আমাদের দেহে যত রকমের মানে যত রকমের যে বৈশিষ্ট্য আছে ফিজিক্যাল বৈশিষ্ট্য সেগুলোতেও সাহায্য করে। ওকে, আর এই ওয়ান পেয়ার আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে ওয়ান পেয়ার, ওটা কি, ওটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, ওটা আমাদের সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, ওটা আমাদের সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, ও কি করে, এই ওয়ান পেয়ার সেক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের যে ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণে সাহায্য করে হচ্ছে ওয়ান পেয়ার অফ সেক্স ক্রোমোজোম। তো এই যে সেক্স ক্রোমোজোম এটা দুই রকমের হয়, তাই তো। তো কি বলছে, একটা ওয়েক্স একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, মনে থাকবে। তাহলে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি, ভ্রূণ দশায় থাকাকালীন যে সন্তানটি ছেলে না মেয়ে এটার যে পরীক্ষা সেটাকে আমরা কি বলবো, লিঙ্গ নির্ধারণ। যদিও এখন কিন্তু এরকম পরীক্ষা কিন্তু হয় না, এগুলো এখন পরীক্ষা কিন্তু নিয়মিত দণ্ডনীয়। ঠিক আছে, তো এগুলো আমরা পরীক্ষা এখন করতে পারি না, কিন্তু তো এই যে পদ্ধতি এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। ঠিক আছে, তো এবার কি বলছে দেখো, এই যে তাহলে কি বললাম, আমাদের এরকম যদি শর্ট কোয়েশ্চেন আসে আমাদের দেহের ক্রোমোজোম সংখ্যা কত, তখন আমরা কি বলবো, 23 পেয়ার, তাই 23 জোড়া। 23 জোড়া মানে কত, 46টি। তার মধ্যে 22 জোড়াটা কি, 22 জোড়া হচ্ছে অটোজোম। ওটা কি করে, ও আমাদের হচ্ছে দেহের চরিত্রের বা দেহের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ওকে, দেহের যত রকমের বৈশিষ্ট্য আছে সেগুলোর প্রকাশ হচ্ছে অটোজোম করে। আর এই যে ওয়ান পেয়ার অফ সেক্স ক্রোমোজোম এই হচ্ছে আমাদের সেক্স ডিটারমিনেশনে হেল্প করে, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে হেল্প করে। ওকে, চলো আমরা দেখে নিই একটা ছকের সাহায্যে। দেখো এখানে, মনে করো এখানে ফার্স্টে আমি মহিলা নিব, তো এক সেকেন্ড। তো মনে রাখবা এই যে সেক্স ক্রোমোজোম, এই যে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম ওয়ান পেয়ার করে। ঠিক আছে, এটা কিন্তু মেয়েদের দেহে যেটা থাকে, অর্থাৎ যেটা হচ্ছে মহিলাদের থাকে, মহিলাদের ওদেরটা কি, মহিলার কিন্তু সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। ওকে, মনে থাকবে।
এক জোড়া সেক্স ক্রোমোজোম, তো এটা কি এক জোড়াই হলো, এক্স এক্স, দুটো এক্স। আর পুরুষদের দেহে যে সেক্স ক্রোমোজোম, পুরুষদেরটা কি একটা এক্স একটা ওয়াই, মনে থাকবে। তার মানে মহিলাদের দেহে সেক্স ক্রোমোজোম কি এক্স এক্স, আর পুরুষদের দেহটা কি এক্স ওয়াই। ক্লিয়ার? এটুকুনটা বোঝা গেল। তো এবার আমরা একটা ছকের সাহায্যে দেখবো। কি মনে করো, তার মানে যদি বলে একটা মহিলার ক্রোমোজোম সংখ্যা, তাহলে কি হবে, মহিলাদের যখন আমরা ক্রোমোজোম সংখ্যা লিখব, মহিলার ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম সংখ্যা, তাহলে কি হবে আমরা জানি, কি হবে মহিলাদের ক্রোমোজোম সংখ্যা, আমরা জানি 23 জোড়া। তার মানে কি, তার মধ্যে 22 জোড়া কি অটোজোম, তাই তো এখানে আমরা লিখবো 22A প্লাস, আর মহিলাদের দেহে সেক্স ক্রোমোজোম কি এক্স এক্স, তাহলে এখানে কি দিব আমরা এক্স এক্স। বোঝা গেল? হ্যাঁ, সরি, এক সেকেন্ড একটু ভুল, 23 জোড়া বলছে। ওকে, তার মানে কি এখানে 22 জোড়া মানে কত হবে, 44টা। 44টা কি আমার অটোজোম, আর এক জোড়া কি আমার সেক্স ক্রোমোজোম। ঠিক এভাবেই পুরুষদের দেহে পুরুষদের ক্রোমোজোম সংখ্যা, ওদের কত হবে তাহলে এখানে 44A, যেটা 22 জোড়া কি বললাম আমরা, 22 জোড়া অটোজোম, যেটা কি করে আমাদের দেহের বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। 22 জোড়া মানে কি 44টা অটোজোম, আর সাথে কি থাকবে ওদের সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই। মনে থাকবে? এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে কি রাখতে হবে, মনে করো এখানে এইটুকুনটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। 23 পেয়ার আমাদের কি আছে ক্রোমোজোম, তাই তো, 23 পেয়ার আমার ক্রোমোজোম। ঠিক আছে, তার মধ্যে আমার কি, তার মধ্যে হচ্ছে আমার 22 পেয়ার আমার অটোজোম, আর 1 পেয়ার আমার কি সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, 1 পেয়ার কি আমার সেক্স ক্রোমোজোম, তাই তো, সেক্স ক্রোমোজোম, আর 22 পেয়ার হচ্ছে আমার অটোজোম। ক্লিয়ার? এরকম কিন্তু কোয়েশ্চেন দেয়, অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। শুধু আমার এটুকুনটাই এখানে মনে রাখার বিষয়, যে কি মনে রাখবো, এখানে আমার 23 পেয়ারটা হচ্ছে আমার ক্রোমোজোম, তার মধ্যে 22 পেয়ারটা হচ্ছে আমার অটোজোম, আর 1 পেয়ারটা হচ্ছে আমার সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো এটা মনে রাখবা। মহিলার দেহে ক্রোমোজোম সংখ্যা কত 44, মানে 22, অর্থাৎ এখানে 22 পেয়ার মানে কি 44টা, 44 হচ্ছে অটোজোম, আর একটা কি এক জোড়া কি সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম মহিলাদের কি হয় এক্স এক্স, আর পুরুষদের দেহের ক্রোমোজোম সংখ্যা কি, সেখানেও কি 44টা অটোজোম, আর কি এক জোড়া সেক্স ক্রোমোজোম মানে এক্স ওয়াই। ক্লিয়ার হলো এটুকুনটা? তো এবার আমরা দেখি কি করে লিঙ্গ নির্ধারণটা হচ্ছে। ওকে, চলো দেখি। ফার্স্ট এখানে আমি এদিকে আমি মহিলা ধরলাম, আর এদিকে আমি পুরুষ ধরলাম। ঠিক আছে, ক্লিয়ার? তো মহিলার দেহের এদের মধ্যে ক্রস করাবো। ঠিক আছে, মহিলার দেহে ক্রোমোজোম সংখ্যা কত 44A প্লাস কি এক্স এক্স, তাই তো, আর এখানে কি হবে, এখানে 44A প্লাস এক্স ওয়াই। ক্লিয়ার? তো এগুলো আমার কি, এগুলো আমার জনিত্রী, অর্থাৎ এগুলোকে আমরা কি বলবো প্যারেন্টাল না, এগুলো আমার জনিত্রী জনক। ঠিক আছে, এগুলোকে আমি কি বলবো প্যারেন্টাল। ক্লিয়ার? এবার এখান থেকে কি আসবে আমার গ্যামেট। এবার আমরা জানি গ্যামেটে কি হয়ে যায়, গ্যামেটে অর্ধেক হয়ে যায়, তাই তো। তো মহিলার থেকে যে গ্যামেটটা আসবে ওটা কি আসবে, এটা হাফ হয়ে যাবে, গ্যামেট সেল মানে অর্ধেক, 22A প্লাস এক্স। এখান থেকে একটাই গ্যামেট আসবে, এখানে কি আর এক্স কিছু আসবে, আসবে না। আর পুরুষদের থেকে কি আসবে দেখো, পুরুষদের থেকে আসবে 22, আচ্ছা পুরুষদের থেকে কিন্তু আমার দুটো গ্যামেট আসবে। ঠিক আছে, কটা গ্যামেট আসবে বললাম, দুটো গ্যামেট। ক্লিয়ার? দুটো গ্যামেট আসবে। ঠিক আছে, একটা কি আসবে 22A প্লাস এক্স, তাই তো, একটা এক্স আসবে, আরেকটা কি আসতে পারে, আরেকটা আসবে হচ্ছে 22A প্লাস ওয়াই। ক্লিয়ার?
বোঝা গেল? তাহলে এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার গ্যামেট। মনে থাকবে, এগুলো আমার গ্যামেট। বোঝা গেল? কোনো অসুবিধা নাই। তো এরপর কি হবে? এবার হচ্ছে যে রিপ্রোডাকশন হবে। তো আমরা আগেও কি, আমরা যখন মেন্ডেলের মোটর গাছ করলাম বা হচ্ছে গিনিপিগের একসঙ্কুর জনন দেখলাম, তো আমরা দেখলাম না এদের মধ্যে কি সংকরায়ন হলো, যেটা কি আমার F1 প্রজন্মে আসলো, তাই তো? তো এবার এই মহিলার দেহের আর পুরুষের দেহের যে গ্যামেট গুলো যখন এক হবে, এর ফলে কি সন্তান সৃষ্টি হবে, তাই তো? তো মহিলার থেকে যে গ্যামেটটা আসবে সেটা আমার কি 22A প্লাস X এর একটাই গ্যামেট। আর মহিলাদের কি সেক্স ক্রোমোজোম তো এক রকমেরই আছে, কিন্তু পুরুষদের দেহে কি আছে সেক্স ক্রোমোজোম দুটো টাইপের, তাই তো? তার মানে কি একটা মহিলা গ্যামেটের সঙ্গে একটা পুরুষ গ্যামেটের মিলন হবে। তার মানে কি যদি এটার সাথে যদি পুরুষ গ্যামেটের এক্সটা যদি মিলন হয়, তাহলে কি হচ্ছে এখানে মিলনের ফলে? দাঁড়াও এক সেকেন্ড, মনে করো মহিলার দেহের এটার সঙ্গে আমার পুরুষের এক্সটা মিলন ঘটলো, তাই তো? তাই তো ঘটা উচিত। তাহলে এখানে কত হয়ে যাবে? 44 সরি 22 আর 22 কত হয়? 44A, 44A প্লাস এক্স এক্স, কি তাই তো? আর যদি এটার সাথে যদি এটার যদি মিলন হয়, তাহলে আমার কি হবে? 44 বুঝাই দিচ্ছি, অন্য কালি দিয়ে করলে বুঝতে আমার সুবিধা হয়, তাই না? আর যদি এটার সাথে যদি এটার যদি মিলন হয়, তাহলে আমার কি আসবে? 22 আর 22 কি আসবে এখানে? 44A, তাই না? এখানেও কি আসবে? আমার 44A আসবে। আর সাথে কি আসবে? একটা x একটা y, 44A প্লাস কি আসবে? x y, কি তাই তো? এটাই তো আসার কথা ছিল আমার, তাই না? তারপরে এবার দেখো এগুলো কিন্তু একটা পরিপূর্ণ হচ্ছে, অর্থাৎ এই যে 44A প্লাস XY এটা কিসের? এটা কাদের ক্রোমোজোম? মহিলার। তার মানে এখানে কি হচ্ছে? এটা আমার কন্যা হচ্ছে, তাই না? আর এটা কিসের? 44A প্লাস XY এটা কি? এটা আমার পুত্র সন্তান। বোঝা গেল? যদি মার দেহে, তাহলে দেখো এই যে সন্তান সৃষ্টিতে মায়ের কিন্তু কোনো হাত নেই। মায়ের কি কোনো হাত আছে? কারণ মার দেহে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু গ্যামেট কিন্তু একটাই উৎপন্ন হচ্ছে, যে সেটা কি 22A প্লাস X, তাই তো? এবার পিতার দেহে কয় রকমের আছে? পিতার দেহে আছে হচ্ছে 2 রকমের, কি তাই তো? তার মানে কি পিতার দেহের এই X এর সাথে যদি মার দেহের এই X টার যদি মিলন হয়, এখানে যে হইলো, তাহলে এর ফলে কি হবে? কন্যা সন্তান। আর মার দেহের এই এক্সটা, মার দেহ তো একটাই ক্রোমোজোম, মার দেহের এই এক্স এর সাথে যদি পিতার দেহের যদি এই ওয়াইটা যদি মিলন ঘটে, তাহলে কি হচ্ছে আমার এখানে? পুত্র সন্তান। কি বোঝা গেল তো? তার মানে কি আমরা তো এরকম কিন্তু কোয়েশ্চেন আসে যে লিঙ্গ নির্ধারণে যে পিতার ভূমিকাই যে প্রধান সেটা ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাদের বলতে হবে যে মার দেহের যে ক্রোমোজোম সংখ্যা সেখানে কি 44A প্লাস XX, তাই তো? আর পিতার দেহের যে ক্রোমোজোম সংখ্যা সেখানে কি? সেখানে 44A প্লাস XY। তো মার দেহের যে গ্যামেট উৎপন্ন হচ্ছে সেটা এক রকমের গ্যামেট উৎপন্ন হচ্ছে, যেটা 22A প্লাস X। কিন্তু পিতার দেহের যে গ্যামেট উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু 2 রকমের গ্যামেট উৎপন্ন হচ্ছে, একটা X দিয়ে একটা Y দিয়ে। তো এবার যদি মার দেহের X ক্রোমোজোমের সাথে যদি পিতার দেহের X ক্রোমোজোমের মিলন হয়, তাহলে সেখানে কি হচ্ছে? XX। তাহলে ওখানে আমার কি তৈরি হচ্ছে? ওখানে আমার সৃষ্টি হচ্ছে কন্যা সন্তান। আর মার দেহের এক্স ক্রোমোজোমের সাথে যদি পিতার দেহের ওয়াই ক্রোমোজোমের মিলন হয়, তাহলে সেখানে আমার কি তৈরি হচ্ছে? সেখানে আমার তৈরি হচ্ছে পুত্র সন্তান XY। তার মানে কি বুঝতে পারছি আমরা? এই লিঙ্গ নির্ধারণে কিন্তু পিতার ভূমিকাই কিন্তু আবশ্যক, তাই তো? মার কিন্তু কোনো হাত থাকে না। তো আগেকার দিনে তো অনেক, যখন এত টেকনোলজি উন্নত ছিল না, তো সবাই যখন গ্রামে গঞ্জে কিন্তু যদি কোনো মার যদি কন্যা সন্তান হতো, সবাই কিন্তু মাকে কিন্তু দোষ দিত, কি তাই তো? দিত তো? কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখানে এখন তো আমরা সেটা পড়ে বুঝতে পারি যে মাদের দেহের কিন্তু কোনো দোষ থাকে কি? মার দেহ তো একটাই ক্রোমোজোম নাম্বার, একটাই গ্যামেট তৈরি হচ্ছে, মার দেহ তো ক্রোমোজোম একটাই, সেটা কি এক্স। কিন্তু পিতার দেহে 2 রকমের সেক্স ক্রোমোজোম, সেটা কি XY। তো এবার মার দেহের এক্স এর সঙ্গে পিতার দেহের এক্স এর যদি মিলন হয়, তাহলে সেটা মেয়ে হবে। আর মার দেহের এক্স এর সাথে যদি পিতার দেহের যদি ওয়াইটা মিলন হয়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা পুত্র সন্তান হয়ে যাবে। বোঝা গেল? এরকম কিন্তু অনেক সময় কোয়েশ্চেন কিন্তু আসে, যে কি কোয়েশ্চেন আসে? লিঙ্গ নির্ধারণে
নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। ঠিক আছে, তো পারা যাবে, এটা লিখতে পারা যাবে, ব্যাখ্যা করো। এরকম কিন্তু মাঝে মাঝে কিন্তু কোয়েশ্চেন আসে। পারা যাবে এটা লিখতে, এই কোয়েশ্চেনটা বানায় নিয়ে? বুঝিয়ে গেলা তোমরা? তো কি হচ্ছে, তো এরকম কিন্তু কোয়েশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়। তো যদি এরকম কোয়েশ্চেন দেয় তো এরকম করে তোমরা লেখাটা আগে লিখবে, তারপর তোমরা কিন্তু এখানের এই ছকটাকে কিন্তু অবশ্যই দিবে। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা জিনিস তোমাদের আমি বলবো যে, আচ্ছা, মার দেহের এখানে গ্যামেটটা কি? মার দেহের গ্যামেটটা কিন্তু একই রকম, তাই তো? দুটোই কি মার দেহের এক্স এক্স, তাই তো? মার দেহেরটা কি এক্স এক্স, তাই তো? এই গ্যামেট যদি একই হয়ে থাকে অর্থাৎ সেম, এক সেকেন্ড, মার দেহেরটা কি? মার দেহেরটা হচ্ছে এক্স এক্স, যেটাকে আমরা বলবো হচ্ছে হোমোগ্যামেট। ঠিক আছে, হোমোগ্যামেট। বোঝা গেল? আর পিতার দেহের গ্যামেটটা কয়টা? দুই রকমের, এক্স ওয়াই, তো এটাকে আমরা কি বলবো? হেটেরোগ্যামেট। ক্লিয়ার? হেটেরোগ্যামেট। বোঝা গেল? মনে থাকবে? যে মার দেহের যে গ্যামেট সেটা কি একই রকম দুটো সেক্স ক্রোমোজোম, ওর জন্য এটাকে আমরা বলবো হোমোগ্যামেট। আর পিতার দেহের সেক্স ক্রোমোজোমটা কি দুই রকমের, একটা এক্স একটা ওয়াই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হেটেরোগ্যামেট। ক্লিয়ার সবার? তো বোঝা গেল মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটা। যে বারবার কিন্তু বলছি এরকম কোয়েশ্চেন কিন্তু আসে, লিঙ্গ নির্ধারণে যে পিতার ভূমিকা সেটা ব্যাখ্যা করো, তখন তোমাদের কিন্তু গুছাই যেটা বললাম সেটা লিখতে হবে। ওকে ওকে, তাহলে এই গেল আমাদের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া। তো কারোর যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে এখন আমরা, এই গেল আমাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কয়েকটি সাধারণ জিন গঠিত রোগ। ঠিক আছে, তো জিন গঠিত যে রোগ আমরা পড়বো সেখানে কি বলছে দেখো, কয়েকটি সাধারণ জিন গঠিত রোগ। এখানে কি আছে? পপুলেশনে কয়েকটি সাধারণ জিন গঠিত বা বংশগত রোগ হলো থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, আর একটা কি বর্ণাঢ্যতা। তো ঠিক আছে, তো এই যে তিনটা রোগ, এই তিনটা রোগ সম্পর্কে আমরা মেইনলি এখানে পড়বো। তো ফার্স্টে আমাদের জানতে হবে এই যে তিনটা রোগ, তার মধ্যে থ্যালাসেমিয়া হচ্ছে থ্যালাসেমিয়া, এটা হচ্ছে অটোজোমাল রোগ। এটা কি? অটোজোম বাহিত রোগ। ঠিক আছে, তাহলে এটা কি রোগ? এটা হচ্ছে অটোজোম বাহিত রোগ। ঠিক আছে, অটোজোম বাহিত রোগ, মনে থাকবে। আর এই যে হিমোফিলিয়া আর বর্ণাঢ্যতা, এগুলো হচ্ছে সব সেক্স লিঙ্কড ডিজিজ। ঠিক আছে, এগুলো আমার কি? এগুলো হচ্ছে সেক্স লিঙ্ক, সরি, এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার সেক্স লিঙ্ক ডিজিজ। ঠিক আছে, সেক্স লিঙ্ক ডিজিজ, এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ক্লিয়ার? সেক্স লিঙ্ক ডিজিজ, মনে থাকবে। তার মানে হিমোফিলিয়া আর বর্ণাঢ্যতা এগুলা কই হবে? এগুলো আমাদের এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অর্থাৎ এগুলো আমার এক্স ক্রোমোজোমে হবে। কিন্তু এই যে থ্যালাসেমিয়া, এটা আমার কি? এটা হচ্ছে আমার অটোজোম বাহিত রোগ। ক্লিয়ার? তো চলো ফার্স্টে আমরা শুরু করি। কি বলছে দেখো এখানে, থ্যালাসেমিয়া, অনেক বড় লেখা, নিশ্চয়ই সবাই ভয় পেয়ে গেছে, এত বড় লেখা, আরেক বাবা এটা কি? কিছুই না, তো আমি তোমাদের এটা বলে দিব। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। অটো, এখানে তোমরা বলবে এটা একটা অটোজোম বাহিত বংশগত রোগ। এটা অটোজোম, এটা কিন্তু সেক্স লিঙ্ক না। ওকে, জিনগত ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে মারাত্মক রক্তাল্পতা দেখা যায়। বোঝা গেল? তাহলে এখানে কি? রক্তাল্পতা, অ্যানিমিয়া দেখা যায়। ওকে, রোগীকে যথাযথ এবং
পরিমাণ মতো রক্ত না দিতে পারলে রোগীর মৃত্যু হয়। হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তে অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়, রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। বারবার রক্ত বদলানোর ফলে দেহে লোহার পরিমাণ বেড়ে যায়, দেহে লোহা জমে যাওয়ায় হৃৎপিণ্ড, যকৃৎ এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতি হয়। বোঝা গেল? থ্যালাসেমিয়াটা কি? থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোম বাহিত বংশগত রোগ। তোমরা এভাবে বলবে, থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত বংশগত রোগ, জিনগত ত্রুটির ফলে এটি হয় এবং এর অভাবে কি হয়? এর অভাবে রক্তাল্পতা হয়। এবং এখান থেকে যদি শর্ট কোয়েশ্চেন আসে যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের দেহে কোন ধাতুর পরিমাণ বেড়ে যায়, কোন ধাতুর আধিক্য বেড়ে যায়, তো কি বলতে হবে এখানে আমার? এখানে রোগীর দেহে কি লোহার পরিমাণ জমে যায়, তাই না? বারবার রক্ত চেঞ্জ করার ফলে রোগীর দেহে লোহার পরিমাণ জমে যাচ্ছে, ঠিক আছে? এবং দেহে লোহা জমে যাওয়ায় হৃৎপিণ্ড, যকৃৎ এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতি হয়। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, এটা সংখ্যা এখানে লেখা আছে, এটাই তোমরা বলতে পারো। লিখে আছি, থ্যালাসেমিয়া এক প্রকারের প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি, হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ এবং গঠনগত বিচ্যুতির, যার ফলে মৃদু বা তীব্র বা মৃদু রক্তাল্পতা বা পাণ্ডু রোগ এবং হ্রস্ব জীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হয়। নিশ্চয়ই এটা সবার মাথার উপর দিয়ে বেড়ে গেলো, এত কঠিন কঠিন লেখা ম্যাম লিখে আনছে, এত কঠিন কঠিন বলার কোনো দরকারই নেই। তোমরা এরকম করে বলতে পারো যে হচ্ছে থ্যালাসেমিয়া এক প্রকারের প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা গঠিত রোগ, যেখানে কি জিনগত ত্রুটির ফলে এই রোগগুলি হয় এবং এই রোগে রোগীর দেহে কি রক্তাল্পতা হয়, অর্থাৎ অ্যানিমিয়া দেখা যায়, তাই না? এবং ঠিক মতো যদি রোগীকে সময় মতো যদি রক্ত না দেওয়া হয়, এর ফলে রোগী মারাও যেতে পারে। এবং এই থ্যালাসেমিয়া কি হয়? বারবার রক্ত চেঞ্জ করার ফলে রোগীর দেহে কি হচ্ছে? লোহার পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এটাতে কি হচ্ছে? আমাদের হৃৎপিণ্ড বা হচ্ছে বিভিন্ন রকম যকৃৎ, অন্তঃক্ষরা যত গ্ল্যান্ড আছে সেগুলির আমার ক্ষতি হচ্ছে। তো এইরকম সোজা করে সুন্দর করে গুছিয়ে লিখলেও কিন্তু এটা হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাই ছিল সংজ্ঞা। থ্যালাসেমিয়া এক প্রকার প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত রক্তকণিকা বিশৃঙ্খলা, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি, জিনের অভাবে হচ্ছে, ঠিক আছে? এবং কি হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ এবং গঠনগত বিচ্যুতি, যার ফলে তীব্র বা মৃদু রক্তাল্পতা, মানে বেশিও হয় রক্তাল্পতা, আবার অনেকে কি মানে মাইনরও হয় বা মেজরও হয়, ঠিক আছে? পাণ্ডু রোগ এবং হ্রস্ব জীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হয়। এটা জাস্ট ডেফিনেশনটা, তোমরা এটা নিজেদের মধ্যে যেভাবে আমি সেভাবেও তোমরা বলতে পারো, কিন্তু তোমাদের বইয়ে হচ্ছে এই ডেফিনেশনটা দেওয়া আছে, সাতটার বইয়ে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি এই যে রোগটা, এই রোগটার লক্ষণটা কি, ঠিক আছে? এই রোগের ফলে আমাদের কি কি হয়? কি বলছে? এই রোগের প্রধান লক্ষণ হলো হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তাল্পতা, বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, ঠিক আছে? তাহলে এই রোগে কি হয়? এই রোগে প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে? আমাদের রক্তাল্পতা হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে। তো আমরা জানি অ্যানিমিয়ার কারণটা কি? অ্যানিমিয়াতে কি হয়? রোগীর দেহে রক্ত কমে যায়, তাই না? তো এখানে কি বলছে? এখানে হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি এবং রক্তাল্পতা, ঠিক আছে? বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। তো প্রধান লক্ষণ কি? এখানে রোগীর দেহে রক্ত কমে যায়, এর ফলে কি অ্যানিমিয়া রোগ হয়, বা এখানে হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি হচ্ছে। ক্লিয়ার? এছাড়া কি বলছে দেখো, হিমোগ্লোবিন পরিমাণ কমে যাওয়ায় লোহিত রক্তকণিকা, অর্থাৎ এটা কি আরবিসি, তাই তো, রেড ব্লাড সেল আকারে ছোট হয়ে যায়। ওকে, এবং কি হয়? দুর্বল অস্থিগুলো দুর্বল হয়ে যায়, যকৃৎ ও প্লীহার বৃদ্ধি ঘটে এবং কালচে মূত্র হয়। ক্লিয়ার? এই যে লক্ষণ, এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় লিখতে দেয় যে থ্যালাসেমিয়া আক্রান্ত, কি থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি বা সিমটম গুলো কি, যে তখন কি বলতে হবে? এই রোগের প্রধান লক্ষণগুলি হলো হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি হওয়ায় রোগী কি অ্যানিমিয়া আক্রান্ত হয়, কি হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি থাকায় এখানে কি রক্তাল্পতা দেখা যায়। এবং এছাড়া কি হয়? হিমোগ্লোবিনের পরিমাণ যেহেতু কমে যায়, এর ফলে লোহিত রক্তগুলো আকারে ছোট হয়ে যায়। এবং এছাড়া কি হয়? এখানে কালচে মূত্র হয়, অস্থিগুলো দুর্বল হয়ে পড়ে এবং যকৃৎ বলো বা প্লীহা বলো এসবে বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? এই হচ্ছে লক্ষণ। ওকে, এবার হচ্ছে আমরা জানি থ্যালাসেমিয়ার প্রকারভেদ, এটা হচ্ছে দুই রকমের হয়। মেইনলি এখান থেকে এত কোশ্চেন আসে না, জাস্ট এটা মাথায় রাখবা। থ্যালাসেমিয়া দুই রকমের হয়, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তো এখানে যে আলফা থ্যালাসেমিয়ার যে জিন, সেটা হচ্ছে 16 নাম্বার ক্রোমোজোমে হয়। কিছু হয়? 16 নং ক্রোমোজোমে। ক্লিয়ার? 16 নাম্বার ক্রোমোজোমে হচ্ছে এই আলফা থ্যালাসেমিয়াটা হয়। ক্লিয়ার?
অ্যালফা থ্যালাসেমিয়ার কি বললাম, এটা প্রকারভেদ, ঠিক আছে। অ্যালফা, এক সেকেন্ড, এটা হচ্ছে থ্যালাসেমিয়ার প্রকারভেদ, ঠিক আছে, প্রকারভেদ, প্রকারভেদ, ক্লিয়ার। কি বলছে, থ্যালাসেমিয়া দু প্রকার হয়, একটা আলফা থ্যালাসেমিয়া আর একটা কি বিটা থ্যালাসেমিয়া। তো ওখানে কি হয় আমরা বুঝতেই পারলাম যে জিনগত ত্রুটি হয়, এবং এই আলফা থ্যালাসেমিয়ার যে জিন সেটা হচ্ছে আমার 16 নাম্বার ক্রোমোজোমের জন্য দায়ী, ঠিক আছে, মনে থাকবে। এবং বিটাতে কি হয়, এখানে যে পলিপেপটাইড উৎপাদনের ত্রুটির জন্য হচ্ছে আমাদের এই বিটা থ্যালাসেমিয়া হয়, সের জন্য পলিপেপটাইড উৎপাদনের ত্রুটির জন্য, ঠিক আছে, পলিপেপটাইড উৎপাদনে ত্রুটির জন্য, ত্রুটির জন্য, ক্লিয়ার। তাহলে থ্যালাসেমিয়ার প্রকারভেদ হচ্ছে দুই রকম, একটা কি বললাম আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়া কি, এটা 16 নাম্বার জিনে হচ্ছে, ওকে। আর হচ্ছে বিটা থ্যালাসেমিয়াটা কি, পলিপেপটাইড উৎপাদনে যে ত্রুটি হয় এর ফলে কি আমাদের বিটা থ্যালাসেমিয়া হয়। তো মেইনলি এখান থেকে এরকম টাইপের কোশ্চেন খুব একটা আসে না। তো মেইনলি এখানে হয়তো এরকম দিতে পারে যে থ্যালাসেমিয়ার সংজ্ঞাটা দাও, তো তোমরা যেটা আমি তোমাদের বললাম সেভাবে তোমরা গুছিয়ে লিখলা, বা এরকম হতে পারে যে থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কি কি, তো এরকম টাইপের এখানে কোশ্চেন দেয়, ক্লিয়ার, বোঝা গেল। এই গেল থ্যালাসেমিয়া, এটা হচ্ছে আমার অটোজোমাল বাহিত রোগ, মনে থাকবে এগুলো কিন্তু আমার অটোজোম বাহিত রোগ, ঠিক আছে। তো এবার যেটা করাবো সেটা হচ্ছে আমি তোমাদের এক্স অর্থাৎ সেক্স লিঙ্ক গুলো করাবো, অর্থাৎ যেগুলো আমার এক্স ক্রোমোজোম বাহিত যে রোগ সেগুলো করাবো, ঠিক আছে। তো এবার আমরা কি দেখবো, এক সেকেন্ড, এগুলা গেল আমার অটোজোম, তাই তো। এবার আমরা দেখবো হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, ক্লিয়ার। অর্থাৎ এগুলো কি, এগুলো আমার সম্পূর্ণটা কি হবে, এক্স ক্রোমোজোমে হবে, ঠিক আছে, এক্স ক্রোমোজোমে হবে, ঠিক আছে, এক্স ক্রোমোজোমে হবে। তো এগুলোর কি নাম, একটার নাম কি, একটার নাম হচ্ছে হিমোফিলিয়া, ঠিক আছে, একটার নাম কি বললাম, হিমোফিলিয়া, ক্লিয়ার, হিমোফিলিয়া। আরেকটার নাম কি বললাম আমরা, বর্ণাঢ্যতা, ঠিক আছে, বর্ণাঢ্যতা। তো এবার এগুলা কি, এই দুটো কি, এগুলো এখন আমরা দেখবো, ক্লিয়ার। চলো দেখি কি এগুলো কি বলছে, দেখো এবার হিমোফিলিয়া। হিমোফিলিয়ার মেইনলি ব্যাপারটা কি, হিমোফিলিয়া হচ্ছে এটা এক ধরনের এক্স ক্রোমোজোম বাহিত রোগ, যেখানে কি হয় কাটা স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয় না, ঠিক আছে। তো কি বলছে দেখো এখানে, মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে, অর্থাৎ ক্ষত বলো বা কাটা বলো থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তজ্জিত হয় না, মানে রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে, রক্ত কি হচ্ছে এখানে, রক্তটা জমাট বাঁধে না, ওকে, রক্ত জমাট বাঁধে না, তাকে হচ্ছে হিমোফিলিয়া বলে। কি বলছে এখানে, এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগের লক্ষণ প্রকাশ পায়, বোঝা গেল। তাহলে হিমোফিলিয়াটা কি, হিমোফিলিয়া হচ্ছে এখানে কি হয়, কোনো কাটা বা ক্ষত স্থান থেকে রক্ত জমাট বাঁধে, অর্থাৎ রক্ত পড়তেই থাকে, ঠিক আছে। তো এবার দেখো এখানে এক্স কি, হিমোফিলিয়ার প্রকারভেদ, ওকে। কি বলছে, এটাও দুই রকমের হয় হিমোফিলিয়া, প্রথমত দুই প্রকার। এক নাম্বার কি বলছে এখানে, হিমোফিলিয়া এ, অর্থাৎ এই হিমোফিলিয়াকে আমরা কি বলবো, রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, এটাকে আমরা রয়্যাল ডিজিজও বলে থাকি, বা রাজকীয়, বা এটাকে আমরা রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া কেন বলি, কারণ দেখো কি বলছে, এই প্রকার হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে প্রথম দেখা গেছে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মধ্যে প্রথম এই ডিজিজটা হয়, হিমোফিলিয়া এর জন্য এটাকে আমরা বলি হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, ঠিক আছে। রক্ততন্ত্রের 8 নম্বর ফ্যাক্টরকে আমরা 8 নম্বর ফ্যাক্টরে বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন হয় না বলে এই রোগটা হয়। তাহলে এই যে হিমোফিলিয়া এ, এটা কি, এটা হচ্ছে 8 নাম্বার যে ফ্যাক্টর, এটার কারণে এটা হচ্ছে, ঠিক আছে। এবং এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, তাই তো, এটাকে আমরা বলবো রাজকীয় হিমোফিলিয়া।
কারণ কি এটা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার দেহে প্রথম দেখা যায়। ক্লিয়ার? আরেকটা আছে দেখো হিমোফিলিয়া বি। কি বলছে হিমোফিলিয়া বি? হিমোফিলিয়া বি বলছে এখানে এই প্রকার এক সেকেন্ড, হ্যাঁ এই প্রকার ডিজিজকে ক্রিসমাস ডিজিজ বলা হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে রক্ততঞ্চরের 11 না, এটা হচ্ছে 9 নাম্বার হবে। ঠিক আছে, এটা হচ্ছে 9 নাম্বার ফ্যাক্টর, 9। ওকে, 9 নাম্বার ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর থাকে না। ক্লিয়ার? এটা হচ্ছে 9 নাম্বার ফ্যাক্টরে হয়। ঠিক আছে, এক সেকেন্ড, না সরি আমি একটু ভুলই বলেছি, এটা 11 নাম্বার ফ্যাক্টরই হবে। ঠিক আছে, সরি 9 হবে না, সরি, 11 নাম্বার ফ্যাক্টরই হবে। হিমোফিলিয়া বিটা কি? তাহলে হিমোফিলিয়া বি হচ্ছে আমাদের 11 নাম্বার ফ্যাক্টরে হচ্ছে। ক্লিয়ার? তাহলে মনে থাকবে যে হচ্ছে হিমোফিলিয়ার যে প্রকারভেদ, হিমোফিলিয়া এটা হচ্ছে আমাদের জিনের 8 নাম্বার ফ্যাক্টরে হচ্ছে এবং হিমোফিলিয়া যে বি সেটা আমাদের জিনের 9 নাম্বার ফ্যাক্টরে হচ্ছে। তাহলে যদি আমি কোশ্চেন করি হিমোফিলিয়া বি এর অপর নাম কি, হিমোফিলিয়া বি এর অপর নাম কি, তখন কিন্তু আমাদের বলতে হবে এটাকে আমরা কি বলবো? ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ক্রিসমাস ডিজিজ। লিখে দিচ্ছি, এর অপর নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ। ওকে, ক্রিসমাস ডিজিজ। এবং এটাকে আমরা কি বলবো? হিমোফিলিয়া এ কে, হিমোফিলিয়া এ কে আমরা বলবো হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া। দেখো লেখা আছে এখানে রাজকীয় হিমোফিলিয়া। এরকম কিন্তু কোশ্চেন আসে হিমোফিলিয়া এ কে কেন আমরা রাজকীয় হিমোফিলিয়া বলে থাকি। কেন বলি? কারণ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার দেহে প্রথম এই হিমোফিলিয়া দেখা যায়, এর জন্য আমরা এটাকে বলি হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া। ক্লিয়ার? এবং হিমোফিলিয়া এ কত নাম্বার ফ্যাক্টরে দেখা যায়? এটা কিন্তু খুব কোশ্চেন আসে, যেটা কি হবে অ্যান্সার 8 নাম্বার ফ্যাক্টরে এই হিমোফিলিয়া এ হয়। ওকে, এবং হিমোফিলিয়া বি কত নাম্বারের জন্য হয়? এটা হচ্ছে নাম্বার 11। ক্লিয়ার? নাম্বার 11 এর জন্য হচ্ছে আমাদের হিমোফিলিয়া বি হয়। মনে থাকবে? তাহলে আমার বোঝা গেল, একটা হচ্ছে হিমোফিলিয়া এ মাথায় রাখবা, আরেকটা কি আমার হিমোফিলিয়া বি। মনে থাকবে হিমোফিলিয়া বি। ক্লিয়ার? প্রকারভেদ নিয়ে কার কোনো প্রবলেম নাই। এবার আমরা দেখি এটার কারণ বা লক্ষণ। কি বলছে কারণ? হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ দ্বারা উৎপন্ন হয়। হিমোফিলিয়া এ রোগের হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। হিমোফিলিয়া এ রোগের জিন কি 10 নম্বর ক্রোমোজোমের বাহুর প্রান্তভাগে অবস্থিত এবং প্রচ্ছন্ন জিন থাকার ফলে 8 নাম্বার ফ্যাক্টরে কার্যকরী হয় না। হিমোফিলিয়া বি রোগের জিন এক্স নাম্বার ক্রোমোজোমে অবস্থিত। ওকে, তারপর এটা কি হচ্ছে মেইনলি? এটা হচ্ছে আমার হিমোফিলিয়া যে এই যে রোগের 10 নাম্বার ক্রোমোজোমে যে প্রচ্ছন্ন জিন সেটা কি তঞ্চনে, সেটা হচ্ছে ক্রোমোজোমের বাহুর দীর্ঘ প্রান্তে অবস্থিত। ওকে, দীর্ঘ বাহুর প্রান্ত ভাগে অবস্থিত এবং প্রচ্ছন্ন জিন থাকার ফলে 8 নাম্বার ফ্যাক্টর কার্যকরী হয় না। আমরা ওখানে কি ফ্যাক্টরটা উৎপাদন হতে পারছে না, এর জন্য কি হচ্ছে? হিমোফিলিয়া হচ্ছে। এবং হিমোফিলিয়া বিটাও কি এক্স নাম্বার ক্রোমোজোমে অবস্থিত। কিন্তু ফ্যাক্টর গুলো মনে রাখবা। ঠিক আছে, ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে ফ্যাক্টর 8 আর একটা হচ্ছে ফ্যাক্টর 11। ক্লিয়ার? এবং এই রোগের কি লক্ষণ? এই রোগের লক্ষণটা কি? এই রোগের লক্ষণ তার মানে কি হয়? হিমোফিলিয়া একটি বংশগত রোগ। এই রোগে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হয় এবং কি রক্ততঞ্চন দেখা যায় না, তাই না? বলছে অবিরাম রক্তক্ষরণ হতে থাকে। ক্লিয়ার? রক্তক্ষরণ হতে থাকে এবং কি রক্তের জমাট বাঁধে না। তো এর ফলে কি হচ্ছে? সব রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে না। যদি আজকে যদি আমাদের যদি কোনো একটা জায়গা যদি কেটে যায়, তো এর ফলে কি হয়? আমাদের একটু পরে 2-3 মিনিট পরে জায়গাটা রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কারণ কি? আমার দেহের যে ফ্যাক্টর, ওই যে ক্রোমোজোমের ফ্যাক্টর গুলো ওরা কি উৎপন্ন করতেছে, তাই না? কিন্তু এই সব রোগের ক্ষেত্রে কি ওরা ওদের ফ্যাক্টরটা কার্যকরী হচ্ছে না। ক্লিয়ার? এর ফলে কি হচ্ছে? ওদের শরীরে রক্ত জমাট বাঁধছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে হিমোফিলিয়া, যেখানে কি হয়? রক্ততঞ্চন হয় না। ক্লিয়ার? তো এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন আসে। মনে করো, আচ্ছা কোয়েশ্চেন তো এখান থেকে আসবে, তার আগে আমি তোমাদের আরেকটা জিনিস পড়িয়ে দিচ্ছি। এখানে
আরেকটা যেটা বললাম বর্ণাঢ্যতা, তাই আরেকটা আমরা কি বললাম বর্ণাঢ্যতা, যেটাকে আমরা কি বলবো কালার ব্লাইন্ডনেস। বর্ণাঢ্যতা মানে কি মানুষ কি চিনতে পারে না, মানুষ এখানে বর্ণ কি রং চিনতে পারে না। ক্লিয়ার? এবার এখানে কি কি রং চিনতে পারে না সেটা কি বলছে, মানুষের চোখের রেটিনায় অবস্থিত কোন কোষ বর্ণ দেখতে সাহায্য করে। মনে থাকবে তো আমাদের কি থাকে, আমাদের চোখে দুটো কোষ থাকে, একটা কোন কোষ থাকে, আরেকটা কি থাকে রড কোষ থাকে, তাই তো। তো আমাদের চোখে যে কোন কোষ ওটা কি করে বর্ণ দেখতে সাহায্য করে। যা বিভিন্ন বর্ণের পার্থক্য করতে পারে তাদেরকে বর্ণাঢ্যতা বলে, অর্থাৎ যা বিভিন্ন বর্ণের পার্থক্য করতে পারে না তাদের বর্ণাঢ্যতা বলে। সোজা কথা কি, যারা রং চিনতে পারে না তাদেরকে আমরা কি বলবো বর্ণাঢ্যতা। কি বলছে দেখো এখানে, যে কোনো বৈশিষ্ট্যের বহির প্রকাশে কোনো মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, সেই প্রকার অস্বাভাবিকতাকে আমরা কি বলবো বর্ণাঢ্যতা বলে। তো মেনলি এখানে মানুষ মনে রাখবা লাল সবুজ আর হচ্ছে নীল রং বুঝতে পারে। ক্লিয়ার? লাল সবুজ আর নীল। তো এই যে তিনটা বর্ণ, এই তিনটা রং যে চিনতে পারছে না, এই তিনটা রঙের আলাদা আলাদা নাম আছে। ওকে, চলো আমরা দেখি। ফার্স্টে হচ্ছে লাল। আচ্ছা এক সেকেন্ড লিখে দিচ্ছি এখানে আমি। লাল রঙের বর্ণাঢ্যতাকে আমরা প্রোটানোপিয়া বলবো। কি বলবো? প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া বলে। ক্লিয়ার? তাহলে লাল রঙের বর্ণাঢ্যতাকে প্রোটানোপিয়া বলে। ওকে, এরপরে দেখি সবুজ, তাই তো। এরপরে হচ্ছে সবুজ। কি বলছে দেখো এখানে, সবুজ রঙের বর্ণাঢ্যতাকে ডিউটেরানোপিয়া বলে। কি বলবো এটাকে আমরা ডিউটেরানোপিয়া, মনে থাকবে নিচে লিখে দিই, ঠিক আছে। সবুজ রঙের বর্ণাঢ্যতাকে আমরা ডিউটেরানোপিয়া বলবো। কি বলবো এটাকে আমরা ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া। ক্লিয়ার? ডিউটেরানোপিয়া। এবং আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে নীল। ঠিক আছে, নীল রঙের বর্ণাঢ্যতাকে কি বলবো আমরা ট্রাইটানোপিয়া। কি বলবো? ট্রাইটানোপিয়া। ক্লিয়ার? ট্রাইটানোপিয়া বলে। বোঝা গেল? মনে থাকবে তাহলে এখানে যে লাল রঙেরটাকে আমরা কি বলবো, লাল রঙেরটাকে আমরা বলি হচ্ছে, লাল রঙের বর্ণাঢ্যতাকে আমরা বলবো হচ্ছে এখানে প্রোটানোপিয়া। ওকে, সবুজ রঙের বর্ণাঢ্যতাকে আমরা বলবো হচ্ছে ডিউটেরানোপিয়া এবং নীল রঙের বর্ণাঢ্যতাকে আমরা বলবো হচ্ছে ট্রাইটানোপিয়া। মনে থাকবে? তো বর্ণাঢ্যতা জিনিসটা কি বোঝা গেল, যেখানে কি মানুষ বর্ণ বা রং চিনতে পারে না। কি কি রং? লাল সবুজ আর নীল। অর্থাৎ কি বলছে, এটাও কি এক ধরনের এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অর্থাৎ যে রোগের ফলে মানুষ বর্ণ চিনতে পারে না, বর্ণ বা বিরকম কালার লাল সবুজ নীল রঙের পার্থক্য বুঝতে পারে না, তাকে আমরা কি বলবো কালার ব্লাইন্ডনেস। ওকে, তো এখানে যে 3 রকম, এখানে শর্ট কোশ্চেন কিন্তু আসে বা শূন্যস্থান এগুলো খুবই দেয়, যে লাল রঙের বর্ণাঢ্যতাকে কি বলে। লাল রঙের বর্ণাঢ্যতাকে বলা হয় প্রোটানোপিয়া। সবুজ রঙের বর্ণাঢ্যতাকে কি বলা হয়? সবুজ রঙের বর্ণাঢ্যতাকে বলে হচ্ছে, সবুজ রঙের বর্ণাঢ্যতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। সবুজ রঙের বর্ণাঢ্যতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। ঠিক আছে, এবং নীল রঙের বর্ণাঢ্যতাকে কি বলে? নীল রঙের বর্ণাঢ্যতাকে বলা হয় ট্রাইটানোপিয়া। ক্লিয়ার? বোঝা গেল? এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন দেয়, মনে থাকবে।
এই গেল বর্ণাঢ্যতা। তো এবার এগুলো সংক্রান্ত কিছু চেকার বোর্ড বা পারের স্কোয়ার বানাতে দেয়, তো চলো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। তো হিমোফিলিয়াটা বুঝতে পারলাম, বর্ণাঢ্যতাও বুঝতে পারলাম, এগুলো হচ্ছে রোগ। এবার এখান থেকে আমরা কেমন টাইপের কোয়েশ্চেন্স আছে তো সেটা আমরা দেখি। তো মনে করো যদি এরকম বলে যে কোন পিতা, আচ্ছা তো আর একটা জিনিস তোমাদের আগে বলে দিই যে এরকম কোশ্চেন কিন্তু আসে যে, আচ্ছা এক সেকেন্ড আগে আমি তোমাদের করিয়ে নিই। বলছে যে মনে করো কোনো পিতা, প্রথমে আমি হিমোফিলিয়াটা করাই, ঠিক আছে? কি বলছে? পিতা হিমোফিলিয়া আক্রান্ত, ওকে? হিমোফিলিক আক্রান্ত, ক্লিয়ার? ও মাতা, ও মাতা হচ্ছে এখানে বাহক। মাতা কি? মাতা হচ্ছে বাহক, ঠিক আছে? খুব মন দিয়ে বুঝবে, মাতা বাহক, হিমোফিলিয়া বাহক। তাহলে তাদের সন্তানরা কিরূপ হবে? হ্যাঁ, সন্তানরা কিরূপ হবে? সন্তানরা কিরূপ হবে, ঠিক আছে? কিরূপ হবে, ওকে? মনে থাকবে। এই ছিল আমার, মনে করে এরকম কোয়েশ্চেন দিয়ে অঙ্ক দেয়। এবার আমি দেখব যে মাথায় রাখবা যখন হিমোফিলিক আক্রান্ত, হিমোফিলিয়া মানে কি? এইচ, তাই তো? তো এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করবো। তো এটা আবার আমরা জানি যে এটা আমার কি কোথায় হয়, এটা আবার কোন জিনে হয়? এক্স ক্রোমোজোম জিনে হয়। তো মনে রাখবা যদি এটা থাকে, এক সেকেন্ড বুঝিয়ে দিচ্ছি, যদি এক্স এইচ এক্স, এটা কি মাতার জিন? যদি এখানে একটা এই যে এইচটা হচ্ছে এফেক্টেড, ক্লিয়ার? এই এইচ থাকা মানে হচ্ছে, এক সেকেন্ড বুঝিয়ে দিচ্ছি, মনে করো এখানে এই যে এক্স এইচ এক্স, ঠিক আছে? এটা মানে কি ফিমেলটা, মহিলাটা কি বাহক, মহিলাটা কি এখানে বাহক, অর্থাৎ ওর মধ্যে খারাপ জিনটা আছে, কিন্তু ও কিন্তু সবসময় ভালো জিনটাকেই প্রকাশ করবে। যদি আজকে মনে করো আমাদের মধ্যে কিছু খারাপ কিছু ভালো বৈশিষ্ট্য আছে, তো আমরা কি লোকের সামনে গিয়ে খারাপটাও দেখাবো? একদম দেখাবো না, আমরা লোকের সামনে কি আমাদের ভালোটাকে এক্সপ্রেস করবো, তাই তো? তো ঠিক তেমনি এখানে এই খারাপ জিনটাকেও প্রকাশ করতে দিবে না, ওর এখানে কি একটা তো অল্টারনেটিভ অপশন আছে, ওই ভালোটাকে প্রকাশ করবে। মানে যখন ধরো লিঙ্গ যখন নির্ধারণ হবে, তখন যে মার দেহের যে গ্যামেটটা যে আসে, ও কিন্তু এখানে সময় ভালোটাকেই দিবে, ও কিন্তু খারাপ গ্যামেটটাকে পাঠাবে না। বাবার সঙ্গে যখন মিলিত হবে, বাবার যে গ্যামেট সঙ্গে মিলিত হবে, তখন কিন্তু মা কিন্তু এই মার দেহের যে গ্যামেট, এখানে কিন্তু ভালো গ্যামেটটাই আসবে, খারাপ গ্যামেটটা কিন্তু আসবে না, ক্লিয়ার? ও কি ওর ভালোটাই দিবে, খারাপটা কেন দিবে? আমরা কি কোনোদিন লোকের সামনে আমাদের খারাপ অভ্যাসটা বলবো? বলবো না তো, ভালোটাই তো আমরা দেখাই লোককে, তাই না? ঠিক ওরকম ও কিন্তু ভালোটাকেই দিবে, ক্লিয়ার? তো এই যে এখানে একটা এক্স এইচ এক্স, এটা মানে হচ্ছে মহিলা বাহক, ঠিক আছে? মহিলাটা কি এখানে হিমোফিলিক বাহক। যদি এরকম বলতো এক্স এইচ এক্স এইচ, তার মানে এখানে কি দুটো এক্স জিনে কি আক্রান্ত, তাহলে এখানে আমরা বলতাম হিমোফিলিক আক্রান্ত মহিলা। কি বলতাম? হিমোফিলিক, সরি কি বলতাম এখানে? আমরা বলতাম হচ্ছে হিমোফিলিক আক্রান্ত মহিলা, ঠিক আছে? এখানে আমরা বলবো হিমোফিলিক আক্রান্ত মহিলা, ঠিক আছে? এখানে আমরা কি বলবো? হিমোফিলিক আক্রান্ত মহিলা, ক্লিয়ার? মনে থাকবে। আর যদি বলতো আমার এক্স এক্স, তাহলে এটাকে আমি কি বলতাম? স্বাভাবিক, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক মহিলা, ক্লিয়ার? ঠিক সেম ভাবে যদি বলে আমাকে এক্স ওয়াই, তাহলে এটা আমি কি বলবো? এটা এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ, তাই না? এগুলো কিন্তু বুঝে নাও, স্বাভাবিক পুরুষ, তাই না? স্বাভাবিক পুরুষ। ঠিক সেম ভাবে যদি বলতো এক্স এইচ ওয়াই, তাহলে আমার কি হতো? কি হতো এটা? এটাকে আমি তখন কি বলবো? যে হচ্ছে বাহক, যে হচ্ছে পুরুষটা বাহক, বাহক তো এখানে এক্স ক্রোমোসোম কয়টা? একটাই। কোনো দিনও ওয়াই এর মাথায় কি এইচ হবে? ওয়াই এর মাথায় কি কোনোদিন এইচ হতে পারে? কারণ হবে না। কেন হবে না? এই কারণেই হবে না যে এটা কি আমাদের ওয়াই ক্রোমোসোম বাহিত রোগ, এটা তো আমাদের ওয়াই ক্রোমোসোম বাহিত রোগ নয়, তাই না? ওয়াই এইচ এটা কি কোনোদিনও হবে? এটা হবে না।
কারণ কেন হবে না? এটা কি আমাদের ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ? না, অবশ্যই না। এটা আমার কি এক্স ক্রোমোজোম বাহিত রোগ, হিমোফিলিয়া বলো বা বর্ণাঢ্যতা বলো, তাই তো? ওর জন্য এক্স এইচ, এখানে এক্স এইচ থাকা মানে কি? পিতা আক্রান্ত। পিতা কি? আক্রান্ত। বোঝা গেল? পিতা এখানে আক্রান্ত। মনে থাকবে, কোনো দিনও কিন্তু এখানে আমার এক্স ওয়াই এইচ এরকম কিন্তু হবে না, হবে না, এগুলা কিন্তু হবে না। কারণ এগুলোকে আমার ইয়েতে হয়, ওয়াই ক্রোমোজোম হবে কোনদিন হিমোফিলিয়া, এগুলো তো আমার এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাই না? তো বোঝা গেল এখানে যদি একটা এক্স ক্রোমোজোম, মহিলাদের দেহে যদি একটা এক্স ক্রোমোজোম এইচ আক্রান্ত থাকে, একটা যদি ভালো থাকে, তাহলে সেটাকে আমরা বলবো মহিলাটা বাহক। এবার মনে করো বলছে দুটোই যদি হিমোফিলিক আক্রান্ত হয় জিন, অর্থাৎ এক্স এইচ এক্স এইচ, এটা আমার হিমোফিলিক আক্রান্ত মহিলা। আর এক্স এক্স মানে স্বাভাবিক মহিলা, এক্স ওয়াই মানে স্বাভাবিক পুরুষ, আর এক্স এইচ ওয়াই মানে পিতা আক্রান্ত। ক্লিয়ার? এগুলা কিন্তু হবে না। বোঝা গেল? এগুলো কিন্তু আমার হবে না। ঠিক আছে, তো মুছে দিলাম। ঠিক, তো এবার আমি এখানে অঙ্কটা করি। অঙ্কটা কি বলছে এখানে? পিতা আমার হিমোফিলিক আক্রান্ত আর মাতা কি বলছে? বাহক। তাহলে আমি কার কার মধ্যে ক্রস করাবো? পিতা মানে কি? পিতা আক্রান্ত মানে এইটা। আর মাতা কি বলছে? মাতা বাহক মানে আমি এটা। এই দুটার মধ্যে আমি এইটাকে তোমার মনে রাখবা, ঠিক আছে? কোনটা আক্রান্ত, কোনটা হিমোফিলিক বাহক, কোনটা স্বাভাবিক, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আমি চেকার বোর্ডটা বানাবো। তো এখানে আমি ফার্স্টে লিখবো, এখানে মনে করে লিখলাম আমি মহিলা, ঠিক আছে? আর এখানে লিখলাম পুরুষ। ক্লিয়ার? পুরুষ, ঠিক আছে। এবার মহিলাটা কি বলছে? দেখো এখানে মহিলা কি বলছে? মাতা বাহক। মাতাটা কি বলছে? মাতা কি হবে? মাতা বলছে বাহক। তাহলে বাহক কি হবে? এক্স এইচ এক্স, একটা এক্স কি ভালো থাকবে, তাই না? মাতা কি? বাহক। তাহলে এক্স এইচ এক্স, তাই তো? আর পুরুষটা কি হবে? পুরুষ কি বলছে? দেখো এখানে পিতা, পিতা আমার কি বলছে? এখানে পিতা হচ্ছে হিমোফিলিক আক্রান্ত, মানে আমার এটা হবে হিমোফিলিক আক্রান্ত পিতা, তাই না? হিমোফিলিক আক্রান্ত পিতা। ওকে, এক্স এইচ ওয়াই। ক্লিয়ার? তাহলে এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার অপত্য, এগুলো আমার কি? অপত্য জনু, তাই তো? এগুলো আমার অপত্য জনু মানে পি। ক্লিয়ার? তো এবার এখান থেকে মার দেহ থেকে কি আসবে? গ্যামেট আসবে। এটা কি হবে? এখানে একটা আসলো এক্স এইচ, একটা আসলো এক্স। আর পিতার দেহের থেকে কি আসবে? একটা এক্স এইচ, একটা আসবে ওয়াই। ক্লিয়ার? তাহলে এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার গ্যামেট, কি তাই তো? এগুলো আমার গ্যামেট, ঠিক যেরকম এতদিন মেন্ডেলের চেকার বোর্ড গুলো করেছিলাম সেগুলোই করছি। এগুলো আমার গ্যামেট চলে আসলো। এবার আমি এদের মধ্যে কি করাবো? এবার আমি এদেরকে ক্রস করাবো, চেকার বোর্ড বানাবো, ঠিক আছে? আমরা এতদিন চেকার বোর্ড করা শিখে গেছি, কি তাই তো? চেকার বোর্ড তো সবাইকে বলছি না, বাড়িতে প্র্যাকটিস করতে, যত চেকার বোর্ড করবে তত হাতে চলে আসবে, এবং এগুলোর থেকে কিন্তু একটা না একটা আসবেই। তো এইদিকে আমি মনে করো পিতারটা লিখবো, এইদিকে আমি মাতারটা লিখবো। তো পিতা মানে কি? যেটা তীর চিহ্ন, আর মাতা মানে কি? সেটা ক্রস। তো পিতার দেহের যে জিন সেটা কোনটা? পিতার দেহের যে জিন সেটা কোনটা? সেটা আমার এটা, তাই না? তাহলে কি হবে এখানে? এক্স এইচ ওয়াই। আর মাতার দেহেরটা কোন দিকে লিখবো? এদিকে এক্স এইচ এক্স। তো এবার আমরা এদের মধ্যে কি করাবো? সরি, এখনই গন্ডগোল হয়ে যেত। এটা আমার কি ছিল? এটা আমার ওয়াই ছিল, তাই না? ওয়াই। ওকে, তো এবার আমি মিল করাবো, মানে এটার সঙ্গে এই দুটাকে গুণ হবে, এটার সঙ্গে এগুলার গুণ হবে। তো ফার্স্টে কি আছে দেখো, এখানে লিখবো আমরা এক্স এইচ, অর্থাৎ এটার সঙ্গে আমি এটার করাচ্ছি, এক্স এইচ এক্স এইচ। ক্লিয়ার? এরপরে কি? এটার সঙ্গে আমি এটার করাবো, অর্থাৎ এক্স এইচ ওয়াই। ক্লিয়ার? নিচে এবার এটার সঙ্গে আমি এটার করাবো, কি আছে এখানে? এক্স এক্স এইচ। ক্লিয়ার? আর এবার এটার সঙ্গে আমি এটা করাবো, তাহলে এখানে কি আসবে? এক্স ওয়াই। তো এখানে আমার কিরকম সন্তান আসলো? কিরকম? এখানে যেটা আসলো দেখো, একটা আসলো আমার এক্স এইচ এক্স এইচ। এটা আমার কি আসলো? এটা আমার কি আসলো? এক সেকেন্ড, এটা আমার কি আসছে? এটা আমার কি আসলো? কন্যা বাহক, তাই তো? তার মানে দেখো, আমরা তো জানি যে কন্যা হওয়ার যে সম্ভাবনা, সেটা মানে কি প্রত্যেকটাই কি আমার 25 করে করে। তার মানে এখানে একটা যে কন্যা, কন্যা হওয়ার এখানে কি 50% কন্যা কি আসবে? 50% কন্যা আমার কি চলে আসলো?
50% কন্যা কি আসলো এখানে আমার আক্রান্ত, তাই তো আক্রান্ত। আরেকটা কি আসলো মেয়েদের XHX। আর এখানে 50% কন্যা আমার কি আসলো 50% কন্যা কি চলে আসলো এখানে বাহক, তাই তো বোঝা গেল। এবার আমরা ছেলেদেরটা দেখি, ছেলেদের একটা কি আসছে দেখো XHY, তাই তো। তাহলে এখানে আমার কি আসলো এখানে 50% পুত্র কি আক্রান্ত, কি তাই না আক্রান্ত, কি তাই তো। আরেকটা কি আসলো XY, তার মানে এটা কি আসলো এখানে 50% পুত্র কি এটা স্বাভাবিক, তাই না স্বাভাবিক, কি বোঝা গেল। তার মানে এখানে কন্যা বলো বা এখানে আমার কোশ্চেনটা কি ছিল দেখো, ফার্স্টে আমার এখানে কোশ্চেনটা ছিল পিতা যদি হিমোফিলিক আক্রান্ত হয়, তো আমরা নিলাম পিতার এটা হিমোফিলিক আক্রান্ত জিনটা, এবং মাতা কি বলছে মাতা যদি বাহক হয়, তাহলে আমরা কি নিলাম মাতা বাহকে আমরা এই জিনটাকে নিলাম। তাহলে তাদের সন্তানরা কি রূপ হবে, কি রূপ, তাই তো। এবার আমি এখানে ছক করালাম, তো আমরা জানি মহিলার দেহে কি হয় XHX, যেটা হচ্ছে মাতা কি হবে এখানে মাতা আমার বাহক ছিল, তাই না। এবং পিতা কে ছিল, পিতাটা কি ছিল পিতা আমার আক্রান্ত ছিল, তাই না। পিতার আক্রান্ত জিন কি হবে XHY, ক্লিয়ার। এখান থেকে কি আসলো গ্যামেট আসলো, যেখানে কি আসলো XH আর একটা কি আসলো X, মহিলার বাহক তো এটাই, মহিলার থেকে তো গ্যামেটটা আমার এটাই আসবে। তারপরে কি আসলো দেখো XHY থেকে একটা আসলো XH, একটা আসলো Y। এবার কি করবো এদের মধ্যে আমি ছক পারাবো, অর্থাৎ এটা আমার কি আসলো এটা আমার F1 জেনারেশন আসলো, তাই না প্রথম অপত্য জনু, কি তাই তো। তো এবার আমি দেখো এখানে পুরুষ আর মহিলার গ্যামেট গুলো লিখলাম। এইবার যদি মনে করো এখানে কিন্তু পুরুষ মানে কি এটা, এবার এইখানে যদি তোমরা ফিমেল গ্যামেট যদি বসিয়ে দাও ভুলবশত, তাহলে কিন্তু অঙ্ক কাটা। এতদিন যে আমরা মেন্ডেলের যতগুলো ছক পড়ছি ওখানে আমরা চিহ্নগুলো দিয়েছিলাম, কিন্তু আমাদের এত কিছু দেখতে লাগেনি, কেন ওখানে কি গাছের তো একই রকম ছিল, তাই না। কিন্তু এখন এই চেকার বোর্ড গুলো করার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কোন দিকে আমি ফিমেল নিচ্ছি কোন দিকে আমি মেল নিচ্ছি। এবার তুমি যদি এখানে মেল নিয়ে ফিমেল গ্যামেট বসায় দাও তাহলে তো নাম্বার কাটেই দিবে না, ভুল হয়ে যাবে। আর এদিকে যদি ফিমেল নিয়ে যদি মেল গ্যামেট বসাতে তাহলে অবশ্যই ম্যাম কাটবে, তাই তো। যদি এবার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আমি এদিকে কি নিলাম, এদিকে আমি নিলাম মেল গ্যামেট, মেল গ্যামেটের সাইনটা, তো এদিকে আমি মেলটা লিখলাম যে মেলে কি ছিল আমার XH আর Y, আর এদিকে আমি কি লিখলাম XHX মহিলা গ্যামেটটা। তো এবার ওদের মধ্যে যে সন্তানরা সৃষ্টি হলো সেখানে কি হলো দেখো XHXH, তার মানে এখানে কি আসলো যে বলতে পারি দেখো এখানে দুটো কি আছে দুটো কন্যা আছে আর দুটো কি আছে এখানে পুত্র আছে, তাই তো। তার মানে আমি বলতে পারি যে মহিলা হওয়ার চান্স মানে কন্যা সন্তান হওয়ার চান্স 50%, আর সরি 50% আর হচ্ছে পুত্র সন্তান হওয়ার চান্স কি, মানে যদি আমি 100-100 ধরি তার মানে কি 50% যে কন্যা তার মধ্যে 100-100 যদি ধরি তাহলে আমার কি আসবে এখানে, আচ্ছা না এটাকে যদি আমি 20 বা 25 যদি বইটা আমি 100 ধরি তার মানে কি এখানে 25% যে মহিলা, তাহলে এখানে প্রত্যেকটা 50-50 ধরেছি প্রত্যেকটা। আচ্ছা যাই হোক মনে করে 100-100 যদি ধরি যে 50% আমার কি হওয়ার চান্স কন্যা, 50% হচ্ছে আমার পুত্র হওয়ার চান্স, তাই এখানে প্রত্যেকটা আমি 25-25 ধরে করি হিসাবটা, ঠিক আছে। তাহলে আমার ঠিক হবে, কারণ এই যে এখানে দুটো মেয়ের ঘর আসলো দুটো কি আসলো আমার ছেলের ঘর, তাই তো। তার মানে আমরা বলতে পারি মেয়ে হওয়ার সম্ভাবনা 50% আর হচ্ছে ছেলে হওয়ার সম্ভাবনা 50%। এবার এই 50% এর মধ্যে থেকে 25% যে কন্যা অর্থাৎ এটা কি আসলো আক্রান্ত, এবং 25% যে কন্যা সেটা কি চলে আসলো বাহক। তাহলে মিলে গেল 50% কন্যা হওয়ার চান্স হয়, যে কন্যা ওদের মধ্যে জন্মাবে হয় সেটা আক্রান্ত হবে আর নাহলে এটা কি হবে বাহক, ক্লিয়ার। আর 50% যে ছেলে ছিল তার মধ্যে কি হবে 25% পুত্র হচ্ছে আক্রান্ত এবং 25% পুত্র কি হবে স্বাভাবিক। তবে ছেলে হওয়ার যে 50% চান্স তার মধ্যে ওটা কি আক্রান্তও হতে পারে বা স্বাভাবিকও হইতে পারে, ক্লিয়ার। তো এই তাদের মধ্যে তারা কি বলছে ওদের মধ্যে কিরকম কি ওদের মধ্যে কিরকম সন্তান হবে, তো আমরা বলতে পারি কি 25% কন্যা আক্রান্ত 25% কন্যা বাহক এবং 25% পুত্র আক্রান্ত এবং 25% পুত্র স্বাভাবিক, ক্লিয়ার। সবটা বোঝা গেল। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে জানাবে।
এবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, যেটা তোমরা আমাকে কমেন্টে তোমরা আমাকে অ্যান্সার বলবে। লিখে দিচ্ছি। আগেরটা কি ছিল আমার এখানে? পিতা হিমোফিলিক আক্রান্ত আর মাতা বাহক ছিল, তাই তো? তো এবার আমি তোমাদেরকে যেটা দিব পড়তে সেটা হচ্ছে, তোমরা সবাই আমাকে পড়ে কমেন্টে উত্তর বলবে। যদি পিতা স্বাভাবিক হয় ও মাতা হিমোফিলিক আক্রান্ত হয়, ঠিক আছে? আক্রান্ত হয়, তবে তাদের সন্তানরা কিরূপ হবে, ঠিক আছে? সন্তানরা কিরূপ হবে, কি রূপ হবে। ক্লিয়ার হলো? এইটা তোমরা আমাকে করে নিয়ে কমেন্টে অ্যান্সার জানাবে। ক্লিয়ার? তোমরা এটা করে নিয়ে কমেন্টে অ্যান্সার জানাবে, আমি দেখব। ঠিক এটা আমরা কি করলাম? হিমোফিলিয়া। ঠিক এরকম করে আমাদের বর্ণাঢ্যতাটাও বের করতে হবে, ঠিক আছে? বর্ণাঢ্যতাটাও আমরা বের করবো। চলো তাহলে আমরা এখন বর্ণাঢ্যতাটা করি, ঠিক আছে? বর্ণাঢ্যতা যদি আমরা দেখি, ঠিক সেম ভাবে, যে মনে করো কোশ্চেনটা, আচ্ছা বর্ণাঢ্যতার ক্ষেত্রেও আগে তোমাদের আমি বলে দিই, বর্ণাঢ্যতার ক্ষেত্রেও কিন্তু যখন আমরা দেখব, বর্ণাঢ্যতা মানে কি? কালার ব্লাইন্ডনেস, তাই তো? কালার ব্লাইন্ডনেস মানে কি? বর্ণাঢ্যতা, তাই তো? যেটাকে আমি কি সি ধরবো, ঠিক আছে? যদি এখানে আমার এক্স সি এক্স, তাহলে মানে কি এখানে মহিলা কি হবে? বাহক, তাই তো? যদি হয় আমার এক্স সি এক্স সি, তাহলে এখানে কি হবে? মহিলা এক্সি এক্সি, তাহলে কি হবে? এখানে আমার মহিলা আক্রান্ত, তাই তো? আক্রান্ত। আচ্ছা, ভালো করে লিখে দিচ্ছি। মহিলা এখানে কি হবে? আক্রান্ত, ঠিক আছে? যদি বলে এক্স এক্স, তাহলে এটা কি হয়ে যাবে? এখানে মহিলা স্বাভাবিক, ঠিক আছে? বোঝা গেল? আর যদি এখানে বলে আমাকে এক্স ওয়াই, তাহলে আমার কি চলে আসবে? এখানে পুরুষ স্বাভাবিক। ঠিক সেম ভাবে যদি এক্স সি ওয়াই চলে আসে, তাহলে এখানে কি চলে আসবে? পুরুষ আক্রান্ত। এখানে কি বাহক লিখবো? ঠিক আগের মতোই না। কারণ কেন লিখবো না? ওয়াই এর মধ্যে আমরা সি কি দিতে পারবো? ওয়াই এর উপর সি আমরা দিতে পারবো? পারবো না। কারণ কেন পারবো না? এটা আমার কি এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তো ওয়াই এর উপর তো হবেই না, তাই না? পারবো না, তাই না? তো এইটা হচ্ছে, এগুলা কিন্তু তোমাদের একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? যে কোনটা কি, কোনটাতে বাহক, কোনটাতে আক্রান্ত, কোনটাতে স্বাভাবিক, কোনটা পুরুষ, কোনটা স্বাভাবিক পুরুষ, আর কোনটা হচ্ছে আক্রান্ত পুরুষ। ক্লিয়ার? তো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা কোয়েশ্চেন সলভ করে, ঠিক আছে? চলো আমরা একটা কোয়েশ্চেন নিই। মনে করো যদি আমাকে বললো পিতা স্বাভাবিক, ঠিক আছে, ও মাতা বর্ণাঢ্য বাহক, তাদের সন্তানরা কিরূপ হবে? তাদের সন্তানরা কিরূপ হবে? এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনেও আসে, ব্রড কোয়েশ্চেনেও আসে, ঠিক আছে? কিরূপ হবে, ওই 2 নাম্বার থাকে বড়তে যদি দেয়, আর নাহলে 1 নাম্বার এমসিকিউ তেও আসতে পারে কিরূপ হবে। তো চলো এবার আমরা আমাদের দেখি। পিতা কি বলছে এখানে? পিতা হচ্ছে স্বাভাবিক, তাই তো? অ্যান্সারটা পিতা আমার কি হবে? পিতা হচ্ছে স্বাভাবিক, কি তাই তো? তার মানে কি হবে? পিতা স্বাভাবিক মানে এক্স ওয়াই, তাই তো? এবার কি বলছে? মাতা হচ্ছে বাহক, তাই না? মাতা বাহক মানে কি? ওটা এক্স সি
এক্স একটা কি ভালো থাকবে। যদি বলতো মাতা আক্রান্ত তখন আমি কি বলতাম, তখন আমি এখানেও একটা সি বসাইতাম, তাই তো। কিন্তু এটা বলছে কি মাতা বাহক, তাহলে মাতার একটা ক্রোমোজোমই খারাপ থাকবে, তাই তো। তাহলে এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার প্যারেন্টাল জেনারেশন। এবার এখান থেকে কি আসবে, গ্যামেট আসবে, যেটা কি এক্স ওয়াই, এবং এখান থেকে কি আসবে এক্স সি এক্স। এগুলো আমার কি আসলো, এগুলো হচ্ছে আমার গ্যামেট। এবার এদের মধ্যে কি হবে, এবার এদের মধ্যে চেকার বোর্ড করতে হবে, কি তাই তো, চেকার বোর্ড না, তাহলে করে ফেলি। এখন চেকার বোর্ড সবার প্র্যাকটিস করতে করতে সেই এখন ইজি হয়ে গেছে, এবং যখনই ইজি হয়ে যাবে না তখন কিন্তু এগুলো করতে সেই মজা আসবে, যতদিন না ইজি হবে মজা আসবে না। আচ্ছা, তাই এদিকে আমি পুরুষটা নিলাম, এদিকে আমি মহিলাটা নিলাম, ঠিক আছে। তো পুরুষটা কি আছে, স্বাভাবিক, অর্থাৎ এক্স ওয়াই, ক্লিয়ার। আর এদিকে কি আছে, এক্স সি এক্স। আচ্ছা, এখানে জায়গা ছিল না জন্য বাইরে লিখলাম, তোমরা কিন্তু ভিতরেই লিখবে। আচ্ছা, এখানে কি হবে তাহলে, আমার যে গ্যামেটটা আসবে এক্স সি এক্স, এখানে কি আসবে এক্স সি ওয়াই, তাই তো। এবং কি বলছে এখানে আবার এক্স এক্স, এবং এখানে কি আসবে আমার এক্স ওয়াই আসলো। তাহলে এখানে আমার যেগুলো আসলো সেটা কি আসলো, একটা এক্স সি ওয়াই, যে কন্যা সন্তান যেটা আসলো, অর্থাৎ এটাকে আমরা কি বলি, আমরা F1 প্রথম অপত্যের জন্য, তাই না। তো কন্যা সন্তান কি একটা এক্স সি, এক সেকেন্ড, কি আসলো তাহলে আমার একটা, এখানে একটা আসলো এক্স সি এক্স, আর একটা কন্যা কি আসলো এক্স এক্স। ঠিক সেম ভাবে এক্স সি ওয়াই, আর একটা কি আসলো আমার এক্স ওয়াই, এটাই তো আসলো, কি তাই না। দেখো এখানে কি আসলো আমার, একটা কি আসলো এক্স সি এক্স, একটা আসলো এক্স এক্স, তাই তো, এক্স সি এক্স আর এক্স এক্স, এই দুটোই কন্যা লিখলাম, এক্স সি এক্স আর এক্স এক্স। আর হচ্ছে পুরুষটার ক্ষেত্রে কি এক্স সি ওয়াই আর এক্স ওয়াই, তাই তো, এখানেও তাই লিখলাম এক্স সি ওয়াই আর এক্স ওয়াই। এবার এদের যে অনুপাত, এখানে কি আসলো আমার 25% কন্যা, কি হবে 25% কন্যা, কি হবে এখানে বাহক, বর্ণাঢ্য বাহক, কি তাই তো। এবং 25% কন্যা কি স্বাভাবিক, ক্লিয়ার। তারপর কি বলছে, এবং 25% পুত্র, এটা কি 25% পুত্র কি আসলো এখানে আক্রান্ত, বর্ণাঢ্য আক্রান্ত চলে আসলো, তাই না। এবং কি 25% পুত্র কি চলে আসলো স্বাভাবিক, কি তাই তো, বোঝা গেল কি করে কি করব। হ্যাঁ, তোমরা চেকার করতে তোমরা আগেই পারো, তোমাদের শুধু মেনলি এখন যেগুলো মনে রাখতে হবে, যে এই জিনিসটাকে তোমাদের একটু মনে রাখতে হবে। এই জিনিসটা তুমি যদি মনে রাখো না, যে কোনটা বাহক, কোনটা আমার আক্রান্ত, কোনটা স্বাভাবিক, কোনটা হচ্ছে পুরুষের স্বাভাবিক, কোনটা পুরুষের আক্রান্ত। পুরুষ কিন্তু কোনোদিন বাহক হবে না, ক্লিয়ার, কারণ পুরুষের মধ্যে এক্স ক্রোমোজোম কিন্তু একটাই, হয় ওটা একদম স্বাভাবিক থাকবে, নাহলে ওটা আক্রান্ত হবে। তো এই জন্য কিন্তু পুরুষ কিন্তু এইসব এক্স ক্রোমোজোম বাড়িত যে রোগগুলো, এগুলোতে কিন্তু পুরুষ কিন্তু কোনোদিন এগুলোতে বাহক হতে পারে না, কারণ পুরুষের মধ্যে এক্স ক্রোমোজোম কিন্তু আমার একটাই থাকে, তাই তো। হয় পুরুষটা স্বাভাবিক থাকবে, নাহলে পুরুষটা কি হয়ে যাবে আক্রান্ত হবে। তো আমার কোয়েশ্চেনটা কি ছিল আমি আরেকবার বলে দিই, যে পিতা স্বাভাবিক, তো পিতাকে আমরা স্বাভাবিক নিলাম, এবং মাতাকে আমরা কি নিলাম বাহক নিলাম, তাই তো। এবার এর থেকে কি আসলো, গ্যামেট আসলো, এবং গ্যামেটটা নিয়ে আমরা কি করলাম চেকার বোর্ড করলাম। তো চেকার বোর্ড করে এখানে কি আসলো আমার, চেকার বোর্ড করে যেটা আসলো সেটা হচ্ছে এক্স সি এক্স, অর্থাৎ এখানে কি এটা বর্ণাঢ্য বাহক, এক্স এক্স এখানে কি আসলো 25% কন্যা কি চলে আসলো আমার স্বাভাবিক, এক্স সি ওয়াই এখানে কি চলে আসলো পুত্রটা আক্রান্ত, এবং এক্স ওয়াই যেখানে কি চলে আসলো পুত্র স্বাভাবিক। তো এরকম কিন্তু কোয়েশ্চেন দেয়, যে আমি এখানেও একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, আগেরও তো একটা হোমওয়ার্ক দিলাম, আগের যেটা হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1 তোমরা আমাকে জানাবে কোয়েশ্চেন নাম্বার 1 এর কি অ্যান্সার আসে, এবং এখন যেটা আমি তোমাদের দিব সেটা কোয়েশ্চেন নাম্বার 2 একটা দেব। তাহলে এখানে লিখে দিই, এখানে মনে করো আমি তোমাকে দিলাম, এখানে এখানে কি দিলাম, তাই তো, ওকে। এবার এখানে আমি তোমাদের কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, ঠিক আছে, যে যদি এটা কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার এটা
2। ক্লিয়ার? দুটোরই তোমরা আমাকে বাড়িতে প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে তোমরা আমাকে অ্যান্সার জানাবে। যদি পিতা স্বাভাবিক হয়, ঠিক আছে, ও মাতা কি হবে এখানে? মাতা বর্ণাঢ্য আক্রান্ত, ঠিক আছে, আক্রান্ত, তাহলে তাদের সন্তানরা কিরূপ হবে? ঠিক আছে, সন্তানরা কিরূপ হবে? ঠিক আছে, কিরূপ হবে? ক্লিয়ার? কিরূপ হবে, ঠিক আছে, কিরূপ হবে। এই যে দুটো কোয়েশ্চেন তোমরা দেখবে এখানে তোমাদের চারটে দেওয়াই থাকলো, কোনটাতে বাহক, কোনটা আক্রান্ত, কোনটা পুরুষ, স্বাভাবিক, এগুলো হয় সাথে সাথে। এবং তোমরা আমাকে এই দুটো কোয়েশ্চেন তোমরা আমাকে করে জানাবে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, যে কোনটা, একটা তো আগেরই দেওয়া, যেটা হচ্ছে এইটা একটা হোমওয়ার্ক, তোমরা আমাকে করে জানাবে। ক্লিয়ার? এটা হচ্ছে হিমোফিলিক থেকে দেওয়া হলো হোমওয়ার্ক। এবং আচ্ছা, দুটো কোশ্চেন আমার সেম হয়ে গেছে। এখানে ধরো এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেনটা আমি। এখানে পিতা আক্রান্ত ও মাতা বন্যা, ঠিক আছে, পিতাও বর্ণাঢ্য আক্রান্ত, ঠিক আছে, বর্ণাঢ্য আক্রান্ত। ক্লিয়ার? পিতাও বর্ণাঢ্য আক্রান্ত, দুটো কোশ্চেন না সেম হয়ে যেত। ক্লিয়ার? পিতাও বর্ণাঢ্য আক্রান্ত। ক্লিয়ার? এই দুটো কোশ্চেন তোমরা আমাকে হোমওয়ার্কে কমেন্ট বক্স করে নিয়ে কমেন্ট বক্সে সবাই অ্যান্সার লিখে জানাবে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক। তো আশা করি তোমাদের আজকের এই জিনগত যে রোগগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। কোনো রকম যদি কারো কোনো কনফিউশন থেকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি সেটা কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং এই যে দুটো হোমওয়ার্ক আমি তোমাদের দিলাম, তোমরা এগুলো বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই দিবে কি অ্যান্সার আসবে। ওকে? তো ততক্ষণ তোমরা খুব ভালো মতো পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে? তো আজকের মতো এই অবধি। নেক্সট ক্লাসে আমি তোমাদের, তো এই বংশগতি রিলেটেড যে চ্যাপ্টার, এটা তো শেষ হয়ে গেল। ওকে? তো এর নেক্সট পার্টে যদি কারো কোনো প্রবলেম থাকে তো তোমরা সেটা আমি কমেন্ট বক্সে বলো। তো সেই নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব, এবং সাথে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু কোয়েশ্চেন সলভ করব। ক্লিয়ার? তো যদি কোনো ব্যাপারে কোনো রোগ বলো বা আগের দিনে কোনো আগের ভিডিওস থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা জানাও, আমরা সেগুলো সলভ করব এবং সাথে আমরা কিছুটা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ক্লিয়ার? তো আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো, বাই বাই।